বিকেল 5টা বাজে এখন। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শীতল বাতাস উপভোগ করছি। সাফরিনের কথা খুব মনে পড়ছে। বৃষ্টি সাফরিনের খুব পছন্দ। 20 বছর আগে দেখেছি, হঠাৎ কোথায় হারিয়ে গেল বুঝতেও পারলাম না। সাফরিন আমার ছোটোবেলার খেলার সাথী ছিল। ছোট্টবেলার সাথী সে কি এখনও ছোট্ট আছে? সাদা কালো ফ্রেমের মতো আজও তার ছবি এই মনে বাঁধা আছে। সে কি আমার মতোই পুরনো সকল স্মৃতি তার হৃদয়ে পুষে রেখেছে, নাকি সব ভুলে গেছে? কতবার ঘর পালিয়ে দুজন সময় কাটিয়েছি। রোদ বৃষ্টি ঝড়ও আমাদের বাধা দিতে পারেনি। ভালো লাগা সব কিছু আবেগে ঢেকে কখন যে বেলা গড়িয়ে যেত বুঝতেও পারতাম না। বাবার শাসন কিংবা মায়ের বারণ মানা হতো না সাফরিনের জন্য। আজও মনে উকি দেয় তারই প্রিয় মুখ। আমি আজও যার স্মৃতি খুঁজে বেড়াই। সাফরিন, তুমিও কি আমার মতোই আজও আমাকে তোমার মনের মাঝে রেখেছো? আমি আজও তোমাকে ভুলতে পারিনি। তোমাকে যে শুধু আমি খুঁজি আমার মনের রাজ্যে। আমার মনের রাজ্যে যে শুধু তুমিই আসো। ইমন ভাই বলেই এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। হঠাৎ কেন জানি মনে হলো ইমন ভাই আমার কথা ভাবছে। সত্যি কি তুমি তোমার ছোটবেলার খেলার সাথীকে আজও মনে রেখেছো, নাকি অন্য কোনো মেয়ে তোমার মনের ঘরে আমার জায়গাটা নিয়ে নিয়েছে? আমি কি আর কখনো তোমার দেখা পাবো না? 20টা বছর কেটে গেছে। আমি যে আজও তোমার জন্য পথ চেয়ে বসে আছি। তোমাকে ভেবে কেটে যায় আমার দিনগুলো, তবুও সংশয় কাটে না তোমাকে পাবো কি পাবো না তাই নিয়ে। কোথায় আছো জানি না, হাজারো অপূর্ণতা আছে, তবু তোমাকেই চাই আমার এই প্রাণ, এই হৃদয়। তোমার জন্য দিন গুনে আজও তোমার জন্য পথ চেয়ে থাকি। তুমি না এলে আমি কি করে থাকবো এত কষ্ট নিয়ে? তোমাকে ভেবে আশা নিরাশায় কেটে যায় কত অথই সময়। জানি না অবশেষে পাবো কিনা তোমাকে, তাই ভেবেই কাটে আমার দিন আর রাত। কিরে মা, কি হয়েছে তোর? এমন করে চিৎকার করলে কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? কিছু হয়নি আম্মু, ঘুমের মধ্যে গায়ে তেলাপোকা পড়েছিল তাই ভয়ে চিৎকার করেছি। তুই কি এখনো বাচ্চা আছিস নাকি? তেলাপোকা দেখে এমন কেউ চিৎকার করে? ঘুম থেকে উঠে তেলা দেখলে তুমিও চিৎকার করবে। তোর ছেলে মানুষই আর গেল না, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। উঠে ফ্রেশ না হয়ে ব্যালকনিতে চলে আসি। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি না ভিজে শুয়েছিলাম। বৃষ্টি তো আমার সাথে রাগ করবে, তাই দৌড়ে ছাদে চলে আসি। কিন্তু বৃষ্টি আমার সাথে রাগ করে চলে গেল। থাক, কেন যে ঘুমিয়েছিলাম। মন খারাপ করে রুমে এসে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মুর নাস্তা রেডি করে বসে আছে। আম্মু আব্বু অফিসে চলে গেছে। তোর আব্বু তো সেই কখন চলে গেছে, কি একটা কেস নিয়ে খুব ব্যস্ত বলল। পুলিশের একটা সমস্যা, যখন তখন ডিউটিতে যেতে হয়। আচ্ছা হয়েছে, এখন নাস্তা করে নে। চুপচাপ নাস্তা করে নেই। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি অনামিকা জ্যোতি সাফরিন। কয়েক মাস আগে মাস্টার শেষ করেছি। আব্বু এসিপি ফারদিন চৌধুরী। রুমে এসে ইমন ভাইয়ের দেওয়া শেষ একটা স্মৃতি কাচের তৈরি তাজমহল নিয়ে বসে থাকি। কি রে ভাইয়া, তুই এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস? আপু তোকে কতবার ডাকলো শুনিস নি? বৃষ্টি হচ্ছিল তো তাই শুনিনি। আব্বু খেয়ে নিয়েছে? না, তোর জন্য অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। ইমাকে নিয়ে চলে আসি নিচে, টেবিলে বসে নাস্তা করতে থাকি। আজকে বৃষ্টির জন্য তো অফিস যেতে পারলে না, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? না আব্বু, গতকাল প্রজেক্ট শেষ করেছি। আজ এমনিতেও অফিসে যেতে ইচ্ছে করছিল না, আর বৃষ্টি আসায় তো আরোই করিনি। কিন্তু আপনি এখনও না খেয়ে আছেন কেন? ডক্টর আপনাকে টাইম টু টাইম খাবার খেয়ে মেডিসিন নিতে বলেছে। তোমাকে তো কতবার ডাকলাম, তুমি লেট করলে বলেও আমার লেট হয়ে গেল। এরপর আর যেন এমন না হয়। এখন খাবার খেয়ে মেডিসিন নিয়ে নিন। আচ্ছা ভাইয়া, তুই আপুকে এভাবে ধমকাস কেন? তোর কথা শুনে মনে হয় আপু তোর ছেলে আর তুই আপুর আপু হোস। শাট আপ, চুপচাপ নাস্তা কর। কলেজ নেই তোর? সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাও মুষলধারে বৃষ্টি। বাসা থেকে বের হওয়া যায়? শুধু ফাঁকিবাজি। আব্বুকে জিজ্ঞেস কর, আমি বৃষ্টিতে ভিজেও স্কুল কলেজে গিয়েছি। সেই জন্যেই এত বড় বিজনেসম্যান হয়েছিস। আমি তো আর তোর মতো বিজনেসম্যান হব না, আমার এত পড়তে হবে না। আর কিছু না বলে চুপচাপ সবাই নাস্তা করে নেই। ইমা আব্বুকে মেডিসিন খাইয়ে দিয়ে আব্বুর সাথে সোফায় বসে টিভি দেখতে থাকে। আমি রুমে এসে ল্যাপটপ অন করে একটা কনফারেন্স কল অ্যাটেন্ড করি। ছোটবেলায় আমাদের এলাকায় যখন মেলা হয়েছিল, ইমন ভাই আমাকে এই তাজমহলটা কিনে দিয়েছিল। আব্বুর
ট্রান্সফার হওয়ার কারণে দুজন দুই দিকে চলে যাই। মাসখানেক আগে ইমন ভাইকে খুঁজতে তাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু তারা সব বিক্রি করে কোথাও চলে গেছে। তুমি কবে আসবে আমার কাছে ইমন ভাই? যদি আমি আর না থাকি, নাম ধরে না ডাকি, করবে কি তুই তখন? তবু ভালোবেসে যাব, তোমাতে মিশে রব, আসেও যদি মরণ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিই অফিসের জন্য। কিছুটা পথ আসার পর গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ি থেকে নিচে নেমে চেক করে দেখি ব্যাটারি ডাউন হয়ে গেছে। এত রাগ হচ্ছে বলার বাহিরে। ড্রাইভার কেউ নিয়ে আসেনি, আশেপাশে কোনো গাড়ি বা রিক্সাও নেই। আজকে কেউ হরতাল ডেকেছে নাকি? হঠাৎ দেখি একটা মেয়ে স্কুটি চালিয়ে আসছে। লিফট চাইতে ইতস্তত বোধ করছি, চুপচাপ দাঁড়িয়ে আসি। মেয়েটা আমার সামনে এসে বলে, কোনো সমস্যা হয়েছে আপনার? অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, অফিসে পৌঁছানোটা খুব প্রয়োজন। যদি কোনো সমস্যা না থাকে আপনার, আমাকে লিফট দেওয়া যায়? সমস্যা নেই, মানুষ মানুষের বিপদে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। যদি কোনো সমস্যা না থাকে আমি ড্রাইভ করতে পারি? আমি ঠিক আছে বলে পিছে গিয়ে বসি। ছেলেটা বসে স্কুটি চালাতে থাকে। একটু পর একটা বিশাল অফিসের সামনে এসে স্কুটি থামায়। স্কুটি থেকে নেমে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এটা আমার অফিস, যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আসবেন। জি অবশ্যই, আমি আসি এখন। মেয়েটা চলে যায়। মেয়েটাকে দেখে কেন জানি সাবরিনের কথা খুব মনে হচ্ছে। এটা যদি আমার সাবরিন হতো তাহলে কত ভালো হতো। ড্রাইভারকে কল করে গাড়ির লোকেশন দিয়ে ঠিক করে অফিসে নিয়ে আসতে বলি। আমি নিজের চেম্বারে বসে কাজ করতে থাকি। ছেলেটাকে অনেকটা ইমন ভাইয়ের মতোই লাগছিল। যদি সত্যি সত্যি ছেলেটা আমার ইমন ভাই হতো তাহলে কত ভালো হতো। শপিং করার জন্য যাচ্ছিলাম, আর তখনই ছেলেটার সাথে দেখা হয়ে যায়। শপিং মলে এসে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। অফিস শেষ করে বাসায় এসে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি। ইমা রুমে এসে বলে, কি রে ভাইয়া, এসেই শুয়ে পড়লি যে? শরীর ঠিক আছে তো? ঠিক আছি, ক্লান্ত লাগছে একটু তাই। খাবার খাবি না? রুমে নিয়ে আয়, নিচে যেতে ইচ্ছে করছে না। ইমা ঠিক আছে বলে চলে যায়। একটু পর খাবার নিয়ে এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার কিছু টাকা লাগবে। টেবিলে ওয়ালেট আছে, কত টাকা লাগবে নিয়ে যা। না, তুমি নিচেই দাও। আমি এখন ঘুমাবো, তোর যত লাগে নিয়ে যা। বলে আমি শুয়ে পড়ি। ইমা টাকা নিয়ে চলে যায়, আমি ঘুমিয়ে পড়ি। কেন জানি ওই ছেলেটার কথা ভুলতেই পারছি না। বারবার ছেলেটার চেহারা মুখের সামনে ভেসে উঠছে। কখনো কোনো ছেলেকে দেখে তো এমন হয়নি, তাহলে আজ হঠাৎ ওই ছেলের কথা কেন মনে পড়ছে? না, আমি এমন ভাইকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না, কারোর কথা ভাববো না আমি। পরের দিন বান্ধবীর বাসায় যাচ্ছি, হঠাৎ একটা মেয়ে এসে সামনে দাঁড়ায়। আরে কে আপনি? এইভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? তুমি সাফরিন আপু না? আমার নাম তুমি জানলে কি করে? কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি ইমা। ইমা তুই? আমি তো তোকে চিনতেই পারিনি, তুই আমাকে চিনলি কি করে? আমি দূর থেকে তোমাকে দেখেই চিনে ফেলেছি। কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা? আব্বুর পুলিশে চাকরির জন্য কখন যে কোথায় যেতে হয়। ইমন ভাই কেমন আছে রে? ওহো, ভাইয়ার খবর নিচ্ছ? বাসায় যাবে আমার সাথে? আজ ভাইয়ার জন্মদিন, তাই তো আমি ভাইয়ার জন্য গিফট কিনতে এসেছি। আমার মনে আছে। ইমন ভাই কি করে এখন? ভাইয়া তো লেখাপড়া শেষ করে আপুর বিজনেস দেখাশোনা করছে। ভাইয়া এখন টপ বিজনেসম্যান। চল তোদের বাসায় যাই, আঙ্কেলের সাথে দেখা করে আসি। ইমার সাথে ওদের বাসায় চলে আসি। আঙ্কেলের পা ছুঁয়ে সালাম করি। আঙ্কেল আমার মাথায় হাত রেখে বলে, কত বড় হয়ে গেছিস মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন আঙ্কেল? এই তো আছি মা, ভালো। তোর আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে আঙ্কেল, কতগুলো বছর পর আবার দেখা হলো। কথা শেষ হবার আগেই কলিং বেল বেজে ওঠে। বাসায় এসে কলিং বেল দিতে ইমা দরজা খুলে দেয়। বাসার ভেতরে ঢুকে সেদিনে মেয়েটাকে দেখে বলি, আরে আপনি আমাদের বাসায়? এটা আপনাদের বাসা? সাফরিন আপু, তুমি ভাইয়াকে চিনতে পারছো না, এটা ইমন ভাইয়া।
ইমার মুখে সাফরিন নামটা শুনে সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আসি। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আসে। ইমা আর আব্বু চলে যায়। মেয়েটা আমার কাছে এসে বলে, তুমিই আমার ইমন? আমি তোমাকে চিনতে পারলাম না কি করে? আমি একটা স্টুপিড। আমিও তোমাকে চিনতে পারলাম না। অবশ্য চেনার কথাও নয়, সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছি দুজন। এখনও কি আমার জন্য অপেক্ষা করো সাফরিন? ছোটবেলা থেকেই তুমি ছাড়া অন্য কাউকে আমার ভালো লাগতো না। বড় হবার পর থেকেও তুমি ছাড়া অন্য কাউকে এই চোখে ভালো লাগেনি। আজও আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আমিও যে তোমার জন্য অপেক্ষা করছি সাফরিন। তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি বলতে পারবা না। দুজন চুপচাপ দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। বুকের ভেতর থেকে হার্ট বিটের ধুকপুক শব্দ শুনছি। দুজনের হার্টবিট খুব দ্রুতই চলছে। ইমন ভাই আমাকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার এতগুলো বছরের অপেক্ষা আজ শেষ হয়েছে। ইমন ভাই জড়িয়ে ধরা বলে দিচ্ছে সে আমাকে কতটা ভালোবাসে। একটু পর আমাকে বুক থেকে তুলে আমার সারা মুখে চুমু দিতে দিতে বলে, আমি আর তোমাকে কোথাও যেতে দিব না। তোমাকে কত জায়গায় খুঁজিয়েছি আমি জানো? কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে রেখে? আমিও তোমাকে অনেক খুঁজেছি। আই লাভ ইউ ইমন। বলেই সাফরিন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, বাচ্চাদের মতো কান্না করে দেয়। আমি সাফরিনকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি, আমার কথা তোমার সত্যি মনে পড়তো তো? এমন একটা দিন কাটেনি যেদিন তোমাকে আমি মনে করিনি। আমি যতবার নিঃশ্বাস নিয়েছি তার চেয়ে বেশি তোমাকে স্মরণ করেছি। তোমার দেওয়া শেষ স্মৃতি, কাচের তাজমহলটা, সাথে রোজ কথা বলি। আমিও জীবনে যতবার নিঃশ্বাস নিয়েছি তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আজকেই তোমাদের বাসায় গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বলে বিয়ের কথা বলে আসবো। আমি আর তোমাকে আমার থেকে দূরে থাকতে দেব না। আমি এক সেকেন্ডও আর তোমার থেকে দূরে থাকতে চাই না। দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি আরও অনেক সময়। কিছু সময় পর আব্বু, ইমা আর সাফরিনকে নিয়ে চলে আসি সাফরিনদের বাসায়। আঙ্কেল আন্টি দুজনেই বাসায়। আমাদের দেখে খুব খুশি হয়। কুশল বিনিময় করে বসে পড়ি। ভাবি, আচ্ছা আমরা এখানে যে জন্য এসেছি সেটা বলি। আমরা সাফরিন মাকে আমাদের ইমনের বউ করে নিতে এসেছি। এটা তো খুবই খুশির কথা। ইমন বাবাকে তো সে ছোট থেকেই চিনি, আর ওর নাম তো এখন সবার মুখে, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। সাফরিনের আপু গতকালই আমাকে বলল, যাবো ঠিক করেছিলাম দেখা করতে। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। সবাই আপনাদের দোয়া বিয়ান। তাহলে বিয়ান সাহেবা, এই শুক্রবার শুভ কাজটা শেষ করে কেমন হয়? আমাদের কোনো আপত্তি নেই। তাহলে তাই হোক, আপনারা বসুন, আমি মিষ্টি নিয়ে আসছি। আমি সাফরিনকে নিয়ে ওর রুমে চলে আসি। দুজনে মুখোমুখি হয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আসি। আর 4 দিন পর সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আমার ভালোবাসা আমার হয়ে যাবে সারা জীবনের জন্য। আব্বু আম্মু এত সহজে সব মেনে নিবে আমি এটা ভাবিনি। রাজি না হলে তুলে নিয়ে যেতাম। আচ্ছা, এত সাহস আছে তোমার? সাহস দেখতে চাও বুঝি? ঠিক আছে, তাহলে দেখাচ্ছি আমার কত সাহস। একদম দুষ্টুমি করবে না। সাহস আছে কিনা সেটা তো দেখাতেই হবে, নয়তো পরে বলবে আমি ভীতু। আমার সাহস নেই, আমি তো এটা শুনতে পারবো না। এমন আমার হাত ধরে হ্যাচকা টানে আমাকে ওর বুকে নিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সবাই চোখ বন্ধ করুন, লজ্জা পাবেন নয়তো। কিছু সময় পর দুজনে নিচে চলে আসি। কিছু সময় পর আব্বু আম্মু আর ইমা বাসায় চলে আসি। বিয়ে তো ঠিক করে ফেললাম, কিন্তু তোকে তো জিজ্ঞাসা করা হলো না। তোর কোনো আপত্তি নেই তো মা? আমি যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি তার সাথেই তুমি আমার বিয়ে ঠিক করেছো আম্মু। আমি খুব খুশি। তুই ইমনকে ভালোবাসতি, কই কখনো তো বলিসনি। কখনো ইমনকে খুঁজে পাবো কিনা সেটা জানতাম না, তাই বলিনি। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা তুই রুমে যা, কাল থেকে বিয়ের শপিং করতে যাব। অবশেষে তুমি সাফরিন আপুকে খুঁজে পেলে। সবটা কিন্তু আমার জন্য হয়েছে। আজ আমি অনেক খুশি। আচ্ছা তোর কি চাই বল, আমি তোকে তাই দিব। 1000-5 টাকা দিলেই হবে। আসলে হাতটা না সেই কখন থেকে চুলকাচ্ছে। আমি মুচকি হেসে ইমাকে টাকা দিয়ে দেই। ইমা হাসতে হাসতে চলে যায়। আজ আমি অনেক হ্যাপি, নিজের ছোটবেলার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। আর কিছুদিন পর সে সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আমার ভাবনায় সেট পরে মোবাইলের রিংটোনে। মোবাইল হাতে নিয়ে দেখি সাবরিন কল করেছে। এত সময় হয়ে গেছে, বাসায় গেছো? কল করার সময় হলো না এখনো? বাসায় আসার পর ইমার সাথে কথা বলছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি। বুঝেছি। কি করছো এখন? এই তো তোমার সাথে প্রেম করি। ছোটবেলার মতো এখনো পাজি আছো?
তুমি অনেক কিউট হয়ে গেছো। তুমি কি কম নাকি? আচ্ছা, বিয়ের তো আর 4 দিন বাকি। এই কয়দিন আমরা প্রেম করলে কেমন হয়? বুদ্ধিটা খারাপ নয়। আচ্ছা, ঘুরতে যাবে? আমি আসবো এখন। আমি ঠিক আছে বলি। ইমন কল কেটে দেয়। আমি আম্মুর কাছে গিয়ে বলি, আম্মু ইমন ঘুরতে যেতে বলল। ঠিক আছে, এতে বলার কি আছে? আম্মুর গালে চুমু দিয়ে রুমে এসে রেডি হয়ে নিই। ইমনের সাথে ঘুরতে যাব আজ প্রথম, তাই নীল রঙের একটা শাড়ি পরেছি। একটু পর বাহির থেকে গাড়ির হর্ন ভেসে আসতেই আমি আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে দেখি ইমন গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ইমনও নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। তুমি জানলে কি করে আমি নীল রং পরবো? আমি তো জানতাম না, তবে মন বলছিল নীল রঙের শাড়ি পরতে। যাক, দুজনে একদম পারফেক্ট লাগছে। এসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সাফরিন গাড়িতে উঠে বসে, আমিও বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে একটা পার্কে চলে আসি। গাড়ি থামিয়ে দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে চলে আসি। একটা বেঞ্চে বসে পড়ি। কিছু খাবে? এখন থাক, এখন তোমাকে মন ভরে দেখব। সারা জীবন পরে আছে আমাকে দেখার জন্য। তুমি বসো, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। তোমার এখনো মনে আছে আমার আইসক্রিম পছন্দ? মানুষটাকেও রাখবো, ভুলিনি। আর তার পছন্দও। আমি মুচকি হাসি। ইমন চলে যায় আইসক্রিম আনতে। একটু পর 2টা আইসক্রিম নিয়ে আসে। দুজনে অনেক সময় গল্প করে বাসায় চলে আসি। ইমন আমাকে বাসায় ড্রপ করে চলে যায়। কিরে, কোথায় গিয়েছিলি? তোমার বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আব্বু। আচ্ছা, বুঝেছি। ফাইনালি তোর বিয়ে হচ্ছে। আমি তো ভেবেছিলাম তোর বউকে না দেখেই হয়তো মারা যাব। আব্বু, তুমি আবার উল্টাপাল্টা কথা বলছো। তোমাকে কতবার বলছি না এসব কথা বলবে না। সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। ধ্যাত, তোমার সাথে কথাই বলবো না বলে আমি সোজা রুমে চলে আসি। দেখতে দেখতে কেটে যায় 3 দিন। বিয়ের আয়োজন করা হয়েছে খুব ধুমধাম করে। সকল আত্মীয় স্বজনরা এসেছে। রেডি হয়ে বসে আছি। ইমা আমার রুমে এসে বলে, ভাইয়া, তোকে তো একদম হিরো হিরো লাগছে। ভাবি তো তোকে দেখলে চোখই ফেরাতে পারবে না। তোর ভাই সবসময় হিরো, বুঝলি? আচ্ছা, সবাই কি চলে গেছে? শুধু তোর বন্ধুরা আর আমি আর আমার বান্ধবীরা আছি। আচ্ছা, তুই তোর বান্ধবীদের নিয়ে একটা গাড়িতে ওঠ, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলে ইমা চলে যায়। আমি রুম থেকে বের হতে গেলে মোবাইল বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে সাফরিন নামটা ভেসে ওঠে। এই সময় সাফরিনের কল। এই সময় কল করলে যে? তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। কখন রওনা দিবে? আমার বউটার বুঝি আর তর সইছে না। কতগুলো বছর অপেক্ষা করেছি বলো তো। এখনই বাসা থেকে বের হব। তুমি কি বাসায় চলে এসেছো? একটু আগেই আসলাম। আচ্ছা তাহলে আসো, রাখি। এই শোনো না। বলো, শুনছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি মুচকি এসে কল কেটে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। কী সব যে করছে আমার সাথে জানি না। একটু পর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। বন্ধুরা সবাই এক গাড়িতে উঠেছি। ইমা ওর বান্ধবীদের নিয়ে অন্য গাড়িতে। 7টার দিকে ইমন বলল বাসা থেকে বের হচ্ছি। এখন 9টা বাজে, কিন্তু এখনো আসেনি। ভীষণ চিন্তা হচ্ছে। আব্বু কল করেছে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। কোনো বিপদ হলো না তো? ইমনকে কল করে দেখি ওর মোবাইল বন্ধ। চিন্তা এখনো তার সীমানা পার করে গেছে। হঠাৎ মোবাইল বেজে ওঠে। ইমা কল করেছে। কল রিসিভ করতে ইমার কান্নার শব্দ শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ইমা, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আপু, ভাই। কি হয়েছে ইমনের? ইমা, চুপ করে থাকিস না। আপু, ভাইয়া নেই। নেই মানে কি ইমা? দেখ ইমা, ভালো হচ্ছে না কিন্তু। আপু, আমরা তোমাদের বাসায় আসছিলাম, তখন একটা ট্রাকের সাথে ভাইয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাইয়া ওখানেই মারা যায়। আর তার 2 বন্ধুর অবস্থা অনেক খারাপ। ইমার কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। কিছু সময়ের জন্য আমি পাথর হয়ে যাই। দৌড়ে নিচে এসে আম্মুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি। কান্না করে এখন সময় নষ্ট করিস না মা, চল আমাদের সাথে। ইমা কল করেছিল মাত্র। আব্বু আম্মুর সাথে হসপিটালে চলে আসি। একটা কেবিনে এসে দেখি আমার ইমনকে সাদা কাপড়ে মুড়িয়ে শুয়ে রেখেছে। মুখে রক্তে লাল হয়ে আছে। সাদা কাপড়টা ইমনের উপর থেকে টেনে সরিয়ে ফেলি। বুকের ভেতর এখনো কাচের টুকরো ঢুকে আছে। ইমনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি।
তুমি আমার সাথে এমন করতে পারো না ইমন। আমাকে এইভাবে একা ফেলে তুমি চলে যেতে পারো না। তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন এভাবে শুয়ে আছো? কথা বলো না ইমন, প্লিজ ইমন, কথা বলো। আমার মনের রাজ্য যে শুধু তোমাকেই চায়। আমার মন প্রাসাদ এভাবে খালি করে তুমি চলে যেতে পারো না। এতটা নিষ্ঠুর হয়েও না প্লিজ। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো ইমন? কথা বলো না। আপু ভাইয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করতে করতে হঠাৎ চুপ হয়ে যায়। আন্টি গিয়ে সাফরিন আপুকে টান দিতেই সাফরিন আপু ফ্লোরে লুটিয়ে পড়ে। ভাইয়ার বুকের কাছের টুকরো সাফরিন আপুর বুকে গেঁথে আছে। আন্টি ডক্টর ডক্টর বলে চিৎকার করে। ডক্টর এসে আপুর হাত ধরে বলে শি ইজ ডেড। আন্টি চিৎকার করে কান্না করছে। আপু পাথর হয়ে বসে আছে। আমি ভাইয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করছি। আর এভাবেই হারিয়ে যায় দুটি ভালোবাসার মানুষ।